আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। অবশেষে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় তার রিজন চেঞ্জ অপারেশন বা একজনকে ক্ষমতা থেকে উৎখাতের যে অভিযানটা সেটা সম্পন্ন করেছে। ৩ জানুয়ারি সকালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলায় ব্যাপক আগ্রাসন চালায় এবং চারিদিকে দারুণভাবে তারা আক্রমণ করে, তাদের সামরিক অভিযান পরিচালনা করে এবং এক পর্যায়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স তারা তুলে নিয়ে যায়। তো বলা হচ্ছে যে তিনি এখন যুক্তরাষ্ট্রে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আরোপ করেছে সেই বিচারটা মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে এই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে করা হবে। তো এই শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এখন নিজেই আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তিনি এখন নিজেই জাজ, জুরি এবং এক্সিকিউটর সেজে বসেছেন। তো আসলে ডোনাল্ড ট্রাম্পের এক হাতে রয়েছে শান্তির বাঁশি এবং আরেক হাতে রয়েছে তার রণতূর্যের সাইরেন, মানে তিনি যুদ্ধ উন্মাদনা ছড়ান। তো আমরা দেখতে পেলাম তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই ২০২৫ সালের জানুয়ারিতে ২০শে জানুয়ারি তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তখন থেকে এ পর্যন্ত ভেনেজুয়েলা ছাড়াও আরও ৫টি দেশে তিনি হামলা করেছেন। তার মধ্যে ইরান, ইয়েমেন, সিরিয়া, নাইজেরিয়া, সোমালিয়া এই দেশগুলোর উপরে তিনি ব্যাপক হামলা চালিয়েছেন। তো এখন কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে শান্তির দূত বা তিনি নোবেল পুরস্কার পেতে পারেন, এ নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। তো যুক্তরাষ্ট্র এই রিজিম চেঞ্জের নাম দিয়েছিল অপারেশন সাউদার্ন স্পিয়ার। এই অভিযান তারা চালায় এবং গায়ের জুড়ে এর আগেও এটা নতুন না, এর আগেও নানান ধরনের অপারেশন চালিয়ে তারা দক্ষিণ এবং মধ্য আমেরিকার বিভিন্ন দেশের শাসকদেরকে যুক্তরাষ্ট্র উৎখাত করেছিল। ১৯৫৪ সালে গুয়েতেমালায় তারা একটা সামরিক অভিযান চালায় এবং সেই সরকারকে উৎখাত করে। ১৯৬১ সালে কিউবাতে এরকম একটা তৎপরতা চালায়, তবে সেটা ব্যর্থ হয়। ফিদেল ক্যাস্ট্রো তিনি টিকে যান। ১৯৬৪ সালে ব্রাজিলে তিনি চালিয়েছেন এবং এরপর থেকে ব্রাজিলে ক্রমাগতভাবে তিনি তার মার্কিন অনুগত সরকার থেকেছে। ১৯৬৫ সালে ডোমিনিকান রিপাবলিক, ১৯৭৩ সালে চিলির আলেন্দে তাকে নিহত করা হয় এবং একজন স্বৈরশাসক অগাস্টো পিনোশেট তাকে বসানো হয়। ১৯৭০ দশকে আর্জেন্টিনা, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে এসব দেশে করা হয়। ইকুয়েডরে করা হয়। ১৯৮৩ সালে গ্রানাডায় একটা অপারেশন চালানো হয়। ১৯৮০ দশকে নিকারাগুয়ায় এই রিজিম চেঞ্জের অপারেশন চালানো হয় এবং সেখানে ১৯৮০ দশক জুড়ে একটা গৃহযুদ্ধ চলে। ১৯৮৯ সালে আমরা দেখতে পেয়েছিলাম পানামাতে একটা রিজিম চেঞ্জের অপারেশন চালানো হয় এবং প্রেসিডেন্ট নোরিয়েগা তাকে যুক্তরাষ্ট্রে ধরে নিয়ে গিয়ে সাজা দেওয়া হয়। এছাড়া ১৯৯১ সাল এবং ২০০৪ সাল আমরা দেখতে পেয়েছিলাম যে হাইতিতে একটা সামরিক অভিযান চালিয়েছিল এবং রিজিম চেঞ্জ করে সেখানে যুক্তরাষ্ট্রের অনুগত সরকার বসানো হয়েছিল। এছাড়া হন্ডুরাসে আমরা সর্বশেষ দেখতে পেয়েছিলাম ২০০৯ সালে, সেখানেও একই কায়দায় করা হয়েছিল। তো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এই ভেনেজুয়েলার উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন, আরও কঠোর নিষেধাজ্ঞা এবং হুমকি দিতে থাকেন এবং এই গত আগস্টে ২০২৫ সালের আগস্টে প্রেসিডেন্ট মাদুরোকে মাদক চোরাচালানকারী হিসাবে অভিহিত করেন এবং মাদুরোর অবস্থান জানাতে বা তাকে ধরিয়ে দিতে পারলে $৫ কোটি পুরস্কার ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এর পাশাপাশি এই ভেনেজুয়েলার উপকূল এবং ক্যারিবিয়ান সাগর জুড়ে বিশাল মার্কিন সাজ রব তাদের সামরিক বিভিন্ন সৈন্য মোতায়েন করা হয়। যুদ্ধজাহাজ, মার্কিন রণতরী, ইউএস জেরাল্ড ফোর্ড সেটা করা হয় এবং কয়েক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়। ৪,০০০-এর বেশি মার্কিন মেরিন সেনা নিয়োগ করা হয়। ব্যাপক সংখ্যক ড্রোন এবং উন্নত ধরনের নানান সামরিক সরঞ্জাম দিয়ে একটা যুদ্ধ ভাব এবং ভেনেজুয়েলা দখলের একটা হুমকি দেওয়া হয়। বাহানা হিসাবে বলা হয় যে প্রেসিডেন্ট মাদুরোকে আত্মসমর্পণ করতে হবে। তো ক্যারিবিয়ান সাগরে আরও যে অভিযানটা চালায় এই গত প্রায় ১ বছর ধরে বিভিন্ন পণ্যবাহী ছোট নৌকা বা ছোট জাহাজগুলোর উপরে ড্রোন হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র, তাতে শতাধিক ব্যক্তি নিহত হয়। এখানে আন্তর্জাতিক আইন কানুনের কোনো তোয়াক্কা করা হয় না। তো নিকোলাস মাদুরো মূলত ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন ২০১৩ সাল থেকে, যখন আরেক বামপন্থী প্রেসিডেন্ট হুগো শাভেজ তার মৃত্যু হয়। তো নিকোলাস মাদুরো একজন বামপন্থী প্রেসিডেন্ট এবং এই বামপন্থী বা সমাজতান্ত্রিক প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্র কিছুতেই দেখতে পারে না। তো তার বিরুদ্ধে একটা বড় অভিযোগ নিয়ে আসে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যে সেখানে এই মাদুরো জোরপূর্বক সাজানো বা কারচুপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় রয়েছেন। বিশেষ করে
2024 সালের নির্বাচনকে প্রচণ্ডভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সমালোচনা করতে থাকে। তো তাকে সরানোর জন্য জো বাইডেনও চেষ্টা করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে চেষ্টা করেছেন এবং এবারে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। আর ওইদিকে সেই 2024 সালের নির্বাচনে মারিয়া মাচাদো নামের একজন মহিলা রাজনীতিবিদ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং গোপন একটা জায়গা থেকে তিনি যখন পরাজিত হন তখন সেই নির্বাচন সম্পর্কে কারচুপি হয়েছে বলে এই যুক্তরাষ্ট্র অভিযোগ আনে। আর ওইদিকে নরওয়ে এই বিরোধী দলীয় এই রাজনীতিবিদ মাচাদো, যিনি মারিয়া মাচাদো, তাকে মহিলা রাজনীতিবিদ, 57 বছর বয়স, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং তিনি সেই পুরস্কার নেওয়ার জন্য ভেনিজুয়েলা থেকে গোপনে সেই নরওয়েতে পৌঁছান এবং তিনি এখনও নরওয়েতেই অবস্থান করছেন। তো গত এক যুগ ধরেই ভেনিজুয়েলার উপরে নানান ধরনের ইকোনমিক স্যাংশন দেওয়া হয়েছিল, যার ফলে ভেনিজুয়েলার যে মূল আয়ের খাত, তেল এবং ব্যাংকিং খাত সহ আরও অর্থনৈতিক অ্যাক্টিভিটিস তাদের বিপর্যয়ের মধ্য দিয়ে যায় এবং দেশে দ্রব্যমূল্য বেড়ে যায়, মুদ্রাস্ফীতি ঘটে এবং জনগণের জীবনযাত্রার ব্যয় নির্বাহটা দুর্বিষহ হয়ে ওঠে। তো এই অসন্তোষের ফলে এটা রাজনৈতিকভাবে রূপান্তরিত হয়, সরকার বিরোধী অনেক আন্দোলন হয় এবং ভেনিজুয়েলাটা একটা পক্ষ বিপক্ষ রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরিণত হয়। তো এর ফলশ্রুতিতে সেখানে নির্বাচনগুলো কলুষিত হতে থাকে, প্রেসিডেন্ট মাদুরো ক্ষমতা ছাড়তে নারাজ থাকেন এবং এভাবে পাল্টাপাল্টি ভেনিজুয়েলার মধ্যে জনগণের মধ্যে বিভক্তি দেখা দেয় এবং এই সুযোগটাকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র প্রচারণা চালাতে থাকে এবং অবশেষে এই ইউএস অপারেশনটা সাকসেসফুল হয়। তাহলে এখন যে পরিস্থিতিটা দাঁড়ালো, সে পরিস্থিতিটা হচ্ছে ভেনিজুয়েলা গণতন্ত্রের নামে তাদের দেশের সার্বভৌমত্বটাই লঙ্ঘিত হলো এবং এক প্রকার যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণ নিয়ে নিল। তো এখানে ভেনিজুয়েলার যুক্তরাষ্ট্রের স্বার্থ কি, এটা একটা আলোচনা করবার বিষয় রয়েছে। মূলত কয়েকটি স্বার্থ রয়েছে, তার মধ্যে প্রধান তিনটি স্বার্থ হলো যুক্তরাষ্ট্র কিছুতেই চায় না যে তার প্রতিবেশী দেশগুলো অর্থাৎ ল্যাটিন আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা বা উত্তর আমেরিকায় অন্য কোনো বামপন্থা ধারার বা সমাজতান্ত্রিক ধারার সরকার থাকুক বা যুক্তরাষ্ট্রের কে পরোয়া করে না এরকম কোনো সরকার সেখানে টিকে থাকুক। তো এটাই একটা একমাত্র লক্ষ্য। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ গত এই এক দশক ধরে বিভিন্ন বামপন্থী বা সমাজতান্ত্রিক সরকার এই মধ্য আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। এর মধ্যে ভেনিজুয়েলা যেমন রয়েছে, ব্রাজিল রয়েছে, কলম্বিয়া রয়েছে, চিলি রয়েছে, বলিভিয়া রয়েছে, নিকারাগুয়া, গুয়েতেমালা, মেক্সিকো। আগে ছিল সেই একমাত্র কিউবা বামপন্থী বা সমাজতান্ত্রিক একটা রাষ্ট্র বা সরকার প্রধান। তো এভাবে ছড়িয়ে পড়ছে পুরো ল্যাটিন আমেরিকা এবং মধ্য আমেরিকা জুড়ে। তো এটা যুক্তরাষ্ট্রের একটা অন্যতম মাথা ব্যথার কারণ, কেননা যুক্তরাষ্ট্রকে এটা হুমকির মুখে ফেলবে বলে যুক্তরাষ্ট্র মনে করে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে গত এক দশক যাবৎ এই দক্ষিণ এবং মধ্য আমেরিকার দেশগুলো জুড়ে চীন এবং রাশিয়ার প্রভাব ব্যাপকভাবে বাড়ছে এবং ধীরে ধীরে এটা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো সুতরাং এই ল্যাটিন আমেরিকা বা মধ্য আমেরিকায় যেন চীন এবং রাশিয়ার প্রভাব আর বৃদ্ধি পেতে না পারে বা কমে, এই কারণেও এই রিজিম চেঞ্জের অপারেশনটা চালানো হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে ভেনিজুয়েলায় তেল গ্যাস সম্পদে ভরপুর, প্রচুর রিজার্ভ রয়েছে। তবে এখনই সেটা দখল করলে বা রিজিম চেঞ্জ করলে যুক্তরাষ্ট্রের হাতে যাবে ঠিক তেমনটি নয়, কারণ এই তেলজাত পণ্য এটা মার্কেটিং করা বা উত্তোলন করা একটা দীর্ঘমেয়াদী কাজ। তো এটা যুক্তরাষ্ট্রের একটা সেকেন্ডারি লক্ষ্য বা অদূর ভবিষ্যতে এই লক্ষ্যটা সে পালন করবে। তো এখন প্রশ্ন হলো যে এই রিজিম চেঞ্জের প্রভাবটা কি পড়বে। তো যে প্রভাবটা পড়লো যেটা সারা পৃথিবীতে, সেটা হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি এটা একটা খেলো বিষয়বস্তু হয়ে গেল এবং আইসিসি বা জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো এরা তুচ্ছ তাচ্ছিল্যের মতো একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল বা আগামীতে এটা হতে থাকবে। আর আরেকটা যে প্রভাবটা পড়বে, দক্ষিণ এবং মধ্য আমেরিকা জুড়ে প্রচণ্ড একটা গৃহযুদ্ধ আবার ছড়িয়ে পড়বে। 1970 বা 1980-র দশকে বিভিন্ন দেশে দেশে মার্কিনপন্থী সরকার বনাম বামপন্থী সরকার, বিভিন্ন গেরিলা যুদ্ধ হবে এবং অন্তর্ঘাতমূলক কার্যক্রম চলতে থাকবে। আর যেটাই বড় বিষয়, যুক্তরাষ্ট্র এই রিজিম চেঞ্জের ফলে তার ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে, যুক্তরাষ্ট্র এখন যে পৃথিবীটা রয়েছে সেটি হচ্ছে বহু মেরুকেন্দ্রিক পৃথিবী। যুক্তরাষ্ট্র সেই আগের প্রভাব পৃথিবীতে নেই। সেই 1945 থেকে 2020 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র যেভাবে একটানা সারা পৃথিবীকে শাসন করে গিয়েছে, এখন সেই অবস্থায় নেই। সুতরাং এই দক্ষিণ আমেরিকায় যে রিজিম চেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার অবস্থানকে সুসংহত করতে পারবে, এরকমটা
কোনো ভাবার কারণ নাই, বরঞ্চ যুক্তরাষ্ট্র আরও দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধ বা আরেকটা এন্ডলেস যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে যে প্রতিক্রিয়াটা এসেছে রাশিয়ার তরফ থেকে, এর তীব্র একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। আর কিছুক্ষণ পর হয়তো চীন সেও তার প্রতিক্রিয়াটা ব্যক্ত করবে, কারণ চীন ভেনেজুয়েলার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল কিনে থাকে, সুতরাং চীন এটাকে কিছুতে ছেড়ে দিতে চাইবে না। ওদিকে আমরা দেখছি যে ইউরোপের দেশগুলো বেশ বেশ সফট টনে বা নরম সুরে কথা বলছে এবং সতর্কতার সাথে কথা বলছে। যেমন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি বললেন যে এই ঘটনার সাথে ব্রিটেন কোনোভাবেই জড়িত না। আর এদিকে ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি চিফ যিনি রয়েছেন কাজা ক্যালাস, তিনি বলেছেন যে সব ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন কানুনের মৌলনীতিগুলো মেনে চলা উচিত এবং ইউএন চার্টার এটাকে সম্মান জানানো উচিত। তো এইভাবে তারা একটা সতর্ক প্রস্তাব বা প্রতিক্রিয়া জানাচ্ছে, যে এ থেকে মনে হয় যে ঠিক আগের অবস্থানে পৃথিবী নেই, যেখানে সবাই যুক্তরাষ্ট্র যা বলবে আর ইউরোপও সেই কথাগুলো শুনবে। তো এখন কথা হচ্ছে যে ভেনেজুয়েলার পরবর্তী পরিস্থিতি তাহলে কি হবে? এখানে স্বভাবতই বোঝা যায় এই মারিয়া মাচাদো, যিনি বিরোধী দলীয় রাজনীতিবিদ রয়েছেন, নোবেল পুরস্কার জয়ী 57 বছর বয়স্ক একজন মহিলা, তাকে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসাতে চাইবে। কিন্তু জনগণ কি এটা মানবে? তো জনগণ এটা মানবে না। ভেনেজুয়েলার আয়তনটা অনেক বড় একটি দেশ, এটা ছোট কোনো দেশ নয়। 9 লাখ বর্গ কিলোমিটারের চেয়ে কিছু বেশি এই দেশের মোট আয়তন এবং জনসংখ্যা রয়েছে প্রায় 3 কোটির বেশি বা 3 কোটির কাছাকাছি জনগণ রয়েছে। তো এত বিপুল জনগোষ্ঠীর একটি দেশ এবং একটা বিরাট আয়তনের দেশ, একে সহজেই যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে আনতে পারবে না। পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে এবং অস্থিতিশীল হবে এবং অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে দক্ষিণ আমেরিকা জুড়ে। তার মধ্যে অন্যতম 3-4টি বড় সশস্ত্র গোষ্ঠী রয়েছে ভেনেজুয়েলা এবং কলম্বিয়ার মধ্যে, এই সীমান্ত জুড়ে রয়েছে। তো এই কারণে কলম্বিয়া বেশ উদ্বিগ্ন দেখিয়েছে। গায়ানা পার্শ্ববর্তী আরেকটি দেশ, তারাও উদ্বিগ্নতা দেখিয়েছে এবং ল্যাটিন আমেরিকার কোনো দেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার উপরে এই আগ্রাসনটা মেনে নিবে বলে এটা মনে হয় না। তো আসলে এই সার্বিক যে ফলাফলটা দাঁড়াবে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র আরেকটি এন্ডলেস ওয়ার শুরু করেছে এবং এর সমাপ্তি কিভাবে ঘটবে এবং যুক্তরাষ্ট্র এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, সেটা যুক্তরাষ্ট্রের কাছে কোনো এন্ড গেম প্ল্যান নেই। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।